আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি 26, 27, 28 ব্যাচ তোমাদের জন্য যে বাংলা বইয়ের আজকে শুভা গল্প নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো গত পর্বে আমি ফুলের বিবাহ নিয়ে আলোচনা করেছিলাম। যারা গত পর্ব দেখোনি তাদের দরকার হলে তারা দেখে আসবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে আমাদের প্রথমে আমরা যে গল্পটি পড়ব, তো গল্পটি পড়ার আগে প্রথমে আমাদের শব্দের অর্থ পড়তে হবে। সবার প্রথমে আমরা শব্দের অর্থ পড়ব, যেটা আমি সবসময় বলি। প্রথমে আমরা শব্দের অর্থ পড়ব, তারপরে লেখক পরিচিতি পড়ব। অর্থাৎ শব্দের অর্থ যদি না পড়ি তাহলেও আগে লেখক পরিচিতিটা পড়ব, তারপর শব্দের অর্থ পড়ব, তারপর গদ্যটি পড়ব, তারপরে আমরা যে পাঠ পরিচিতি ওইটা পড়ব। কারণ যেহেতু আমাদের গল্পটি তোমাদের কি ভাষায় লেখা, গল্পটি সাধু ভাষায় লেখা, সুতরাং শব্দের অর্থ যদি পড়ি তখন আমি যখন বোঝাবো তখন আরো ভালোভাবে বুঝবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এখানে কি আছে আমরা যদি পড়ি, এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দের 7ই মে 1261 বঙ্গাব্দের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে কি করেন, তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বাল্যকালেই তার কবি প্রতিভার উন্মেষ ঘটে। অর্থাৎ তার যখন শিশু বয়স তখন থেকেই বলতে গেলে, মানে তার যখন ছোট মানুষ তখন থেকেই তার যে কবি প্রতিভা এটার উন্মেষ ঘটে। মাত্র 15 বছর বয়সে, অর্থাৎ তার বয়স যখন মাত্র 15 বছর ছিল, তখন তার একটা কাব্য প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ কাব্য প্রকাশিত হয়েছিল। সেটার নাম ছিল কি, বনফুল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, যে তার যে কাব্য সেটা কি, সেটা ছিল বনফুল। অর্থাৎ তার কত বয়সে, মাত্র 15 বছর বয়সে কিন্তু সে একটা কাব্য প্রকাশিত মানে কাব্য প্রকাশিত হয়। সেটা কি, সেটি হলো বনফুল। 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলনের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। অর্থাৎ তিনি কি করেন, তিনি 1913 সালে 13 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেন, গীতাঞ্জলির জন্য আবার নোবেল পুরস্কার পান, তা আবার এশীয়দের মধ্যে প্রথম। তারপরে কি আছে, বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্য সকল শাখার দ্রুত উন্নতি লাভ করে। তার মানে একক সাধনায়, তাই একার সাধনায় এতটা করে, অর্থাৎ বাংলা সাহিত্য উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের, অর্থাৎ বিশ্বে কি করে, গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক, অর্থাৎ তিনি কি ছিলেন, তিনি কিন্তু একাধারে কি ছিলেন, সাহিত্যিক ছিলেন, দার্শনিক ছিলেন, শিক্ষাবিদ ছিলেন, সুরকার ছিলেন, নাট্য প্রযোজক ছিলেন এবং অভিনেতাও কিন্তু ছিলেন। তিনি একাধারে এত কিছু ছিলেন। কাব্য, তারপরে কি আছে, কাব্য অর্থাৎ কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সাহিত্যের সকল শাখায় তার অবদান সমৃদ্ধ হয়েছে। অর্থাৎ তিনি সকল মানে খানেই সকল সাহিত্যেই তিনি অবদান রেখেছেন। তার অজস্র রচনার মধ্যে মানসী, তারপর সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা বা বলাকা, পুনশ্চ, চোখের বালি, তারপরে আছে গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, তারপর গল্পগুচ্ছ, বিচিত্র, প্রবন্ধ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। অর্থাৎ এগুলো তার কিন্তু প্রবন্ধ গ্রন্থ বা অজস্র রচনা। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দের 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ কলকাতায় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অর্থাৎ তিনি কিন্তু আমাদের বিশ্বকবি ছিলেন। তিনি কিন্তু যদি আমরা একটু লক্ষ্য করি, তার জন্মসালের সাথে মৃত্যু সাল, অর্থাৎ তিনি 1861, তারপর 1941, অর্থাৎ এটা এক কিন্তু মিল আছে। তারপরে কি আছে, 7ই আগস্ট, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন 7ই মে, 7 কিন্তু মিল আছে, শুধু মাসটা পাল্টাইছে। তো আমি যদি এখানে একটু যদি হাইলাইটার করে দিয়েছি যে লাইনগুলো, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো যদি আমি পুরোটা দিই তোমাদের যদি বোঝার সুবিধার্থে, তাহলে তোমরা বুঝতে পারবে যে এইগুলা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর সেগুলো আমি এখন তোমাদের দিচ্ছি। তারপরে এই যে এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই যে এতগুলো যে রচনা করেছে, অর্থাৎ সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, এই যে এই রচনাগুলো কিন্তু তার উল্লেখযোগ্য রচনা। তারপর 22শে শ্রাবণ কবি কলকাতায় মৃত্যুবরণ করেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে এখন আমি যদি যাই, তাহলে এখানে আমরা কিন্তু এখন গল্পটা পড়বো না, গল্পটা একটু পরে পড়বো। গল্পটা পড়ার আগে আমরা এখন শব্দার্থে যাব।
শব্দের অর্থে গেলে তারপরে আমরা এটা দেখতে পাবো। স্লাইডগুলো যে কোথায়, প্রবলেম হচ্ছে, একটু ওয়েট করতে হবে, তাহলে আমরা শব্দের অর্থতে যেতে পারবো। তো আমি এখন এই যে শব্দের অর্থে যাব, শব্দের অর্থ কোথায়, এইটা নাকি? এর আগে একটা আছে, এই যে এই স্লাইডে আছে শব্দের অর্থ লাস্টে থেকে, এইখান থেকে শব্দের অর্থ শুরু হয়েছে। তো চলো আমরা শব্দের অর্থ পড়বো এখন। এখানে কি আছে? গর্ভের কলঙ্ক। গর্ভের কলঙ্ক মানে কি বোঝাতে চেয়েছে? যে সন্তান হিসেবে কলঙ্ক, যে সন্তান হিসেবে কলঙ্ক। গর্ভ হলো মায়ের পেট, যে ব্যক্তি বা যে বস্তুকে পরিবারের নেতিবাচক মানে খারাপ মাইন্ডে হিসেবে দেখা হয় তা হলো কলঙ্ক। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট অর্থাৎ বড় বড় পাতা বিশিষ্ট, এখানে চোখের পাতা হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর অষ্টাধর, অষ্ট এবং অধর। তারপরে উপরের ও নিচের ঠোঁট, অষ্ট প্লাস অধর মিলে অষ্টাধর। কিশালয় কি? কিশালয় মানে গাছের নতুন পাতা, বলে না গাছে গাছে নতুন কিশালয়। কিশালয় অর্থাৎ গাছের নতুন পাতা। তারপর তর্জমা, অনুবাদ, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর। অস্তমান মানে কি? ডুবন্ত। অস্তমান মানে সূর্য অস্ত যাচ্ছে, মানে ডুবে যাচ্ছে এমন। চন্দ্র সূর্যের পশ্চিম দিকে অদৃশ্য হওয়ার অবস্থা বা অদৃশ্য অবস্থা। অনিমেষ মানে কি? অপলক বা পলকহীন। উদয়াস্ত, উদয় প্লাস অস্ত, তাহলে কি হবে? উদয়াস্ত। আবির্ভাব ও তিরোভাব, ওঠা ও ডুবে যাওয়া। ঠিক আছে, উদয়াস্ত মানে এতগুলো, এগুলো পড়া লাগবে না, শুধু এখানে এতটুকু পড়লেই হবে, ওঠা ও ডুবে যাওয়া বা আবির্ভাব ও তিরোভাব, এটার কোনো কিছু, এই দুইটার একটা পড়লেই হবে। তারপর কি আছে? ছায়ালোক, ছায়া প্লাস আলোক মিলে ছায়ালোক হবে। কোনো বস্তুর ওপর আলো পড়লে বিপরীত দিকে প্রতিবিম্ব হয়, তা হলো ছায়া। অর্থাৎ এখানে বলেছে যে আলোটা পড়লে, এখানে ধর একটা বস্তু আছে, এই বস্তুর উপর যখন আলোটা পড়বে, আলোটা যখন পড়লো এখানে একটা ছায়া তৈরি হবে না, এই বস্তুটা, এটাকেই বোঝানো হচ্ছে ছায়ালোক। তারপরে কি আছে এখানে? অন্য পেননি। বিজয় মহত্ব মানে বিজন বা জনশূন্য বা নির্জন। মহত্ব বা মহৎ গুণ, বিজন মহত্ব, কোলাহল মুক্ত প্রকৃতির আকর্ষণীয় দিক। তারপর তন্মী মানে কি? ক্ষীণ ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট। তারপরে কি আছে? বাখারি, কাঁধের দুদিকে দু প্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি। ঢেকিশালা, যে ঘরে ঢেকি রাখা হয়। ঢেকি হলো ধান থেকে চাল তৈরির লোকজ যন্ত্র, অর্থাৎ লোক দিয়ে এটা করতে হয় এই যন্ত্রতে। এখনো গ্রামীণ অর্থাৎ গ্রামের জীবনে অনেক বাড়িতে ঢেকির ঘর আছে। গার্হস্থ্য সচ্ছলতা অর্থাৎ পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা। চির নিস্তব্ধ হৃদয় অর্থাৎ চির নিস্তব্ধ হৃদয় মানে এখানে দেওয়া নেই, অর্থাৎ চির নিস্তব্ধ হৃদয় বলতে কি? চিরদিনের মতো যে নিস্তব্ধ হয়ে আছে, কোনো আওয়াজ নেই, আওয়াজ শূন্য, এরকম কিছু বোঝাচ্ছে। উপকূল অর্থাৎ শান্ত হৃদয়। ঝিল্লি রব, ঝিঝি পোকার আওয়াজ বা শব্দ মুখর। তারপর বিজন মূর্তি, নির্জন অবস্থা, বিজন হলো নির্জন, এগুলা জনশূন্য জনমানব, এখানে অনেক কিছু বোঝানো হয়েছে। গণ্ডদেশ, গাল, মুখ মানে বধির বা বোবা। বিষাদ শান্ত বা দুঃখমগ্ন। তারপর এখানে আমি শুধু যেগুলোর অর্থ হয় সেগুলো বলতেছি। পূর্ণিমা তিথিতে চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়। কন্যা, ভারগ্রস্ত পিতামাতা, যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিয়ে হয়নি। কপোল অর্থাৎ গাল, কন্যা, ভারগ্রস্ত পিতামাতা, যে পিতামাতা, এগুলো পড়ছি। নেত্রপল্লব, চোখের পাতা। শুল্ক দ্বাদশীয় অর্থাৎ চাঁদের 12তম দিন, চাঁদের যে 12তম দিন এটাকে শুল্কা দ্বাদশী বলে। আর ষষ্ঠসজ্জায় মানে কচি ঘাসের আবৃত বিছানায়। তো তারপরে এখন যদি আমি দেখি, তাহলে আমি এটা নিচ্ছি। এবার আমরা আবার গল্পে চলে যাব। আজকে নেটে অনেক প্রবলেম করতেছে, এই জন্য এরকম হচ্ছে। তো এখান থেকে আজকে আমরা পড়বো। তো এটা কি? এটা যদি দেখি যে মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল, অর্থাৎ মেয়েটি, যে মেয়েটি তার নাম সুভাষিনী, তার নাম কি আমরা জানতে পারলাম? তার নাম হলো সুভাষিনী রাখা হইয়াছিল। ঠিক আছে, তখন কে জানিত সে বোবা হইবে? মানে সে কিন্তু বোবা ছিল, তো কেউ জানতো না যে সে বোবা হবে, তার নাম সুভাষিনী রাখা হইয়াছিল। তাহার দুটি বড় বোনকে, অর্থাৎ সুকেশিনী ও সুহাসিনী, তাহলে তার বড় বোন দুটোর নামও জানলাম,
একটার নাম হলো সুকেশিনী, আরেকটার নাম হলো সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে মানে মিলানুসারে বা যদি বলি একই নামের মতো করেই দন্তস্বয় রস্যু দন্তস্বয় রস্যু মিলেছে। এরকম করে মিলের অনুরোধে তাহার বাপ মানে তাহার বাবা ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখেছিল। অর্থাৎ তাহলে সুভাষিনী কিন্তু ছোট মেয়ে। এখন সকলে তাকে সংক্ষেপে মানে দেখো দৈনন্দিন জীবনে গ্রামের মানুষরা সুভাষিনী বলে না, তাকে সংক্ষেপে কি বলে? তাকে সংক্ষেপে বলে শুভা। তাহলে আমরা জানলাম তাকে সংক্ষেপে মানুষ এখন শুভা বলিয়া ডাকে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়, অর্থাৎ বলেছে অনেক অনুসন্ধান এবং অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ে অর্থাৎ সুকেশিনী এবং সুহাসিনী মেয়ে দুটির বিবাহ হয়েছিল। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে, যেহেতু সে বোবা সেহেতু তাহার বিয়ে মানে হয়নি এরকম বোঝাচ্ছে। যে কথা কয় না মানে যে কথা বলতে পারে না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না। যে কথা বলতে পারে না তার যে অনুভব করার ক্ষমতা আছে এটা মানে কাদের মনে হয় না, ঠিক আছে। এই জন্য তাহার সাক্ষাতেই সকলে মানে তাহার সাথে যখন সাক্ষাৎ করতো সে তো কথা বলতে পারতো না, তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতা অর্থাৎ সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলার অভিশাপ স্বরূপে, এটা অবশ্যই না, এটা অভিশাপ স্বরূপ না, কিন্তু কুসংস্কারাচ্ছন্ন গ্রামের লোকরা এটা বলে। তো অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহ অর্থাৎ বাবার ঘরে এসে জন্মগ্রহণ করিয়াছে একথা সে শিশুকাল হইতে মানে সে যখন ছোট ছিল তখনই সে বুঝিয়া লইয়াছিল মানুষের কথার দ্বারা। তাহার ফল এই হইয়াছিল সাধারণের দৃষ্টিপথ থেকে অর্থাৎ সাধারণের দৃষ্টি বা চোখ যেখানে থাকে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত, সে নিজেকে গোপন করিয়া রাখিতে চেষ্টা করিত। মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, মনে করিত তাহাকে যখন সে সবাই ভুলে যাবে তখনই সে বাঁচে। কিন্তু বেদনা অর্থাৎ দুঃখ কি কেউ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল, মানে পিতামাতার মনে সে সব সময় মানে তাদের চিন্তার একটা কারণ ছিল। বিশেষত তাহার মা অর্থাৎ তাহার মা কি ছিল? তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, নিজের একটা কি ত্রুটি স্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন, অর্থাৎ মা কি করেন পুত্র অর্থাৎ ছেলে অপেক্ষা মেয়েকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন, অর্থাৎ কন্যার কোনো একটা সমস্যা হলে সেটা মনে হয় মায়ের সমস্যা, এই ভেবে সে লজ্জার কারণ হয়ে দাঁড়ায়, মানে কারণ সে মনে করে। বরঞ্চ কন্যার পিতা অর্থাৎ কন্যার বাবা বাণীকণ্ঠ, তাহলে কন্যার বাবার নাম কি? কন্যার বাবার নাম হলো বাণীকণ্ঠ। সুভাকে তাহার অন্য মেয়েদের অর্থাৎ বড় দুই মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। সে বোবা হয়েছে তাতে কি, অন্য দুই মেয়ের থেকে যেন বোবা মেয়েটাকেই অর্থাৎ সুভাকেই সে অনেক বেশি ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত হতেন, কিন্তু মাতা তাকে কলঙ্ক জ্ঞান মনে করতেন, একটা ত্রুটি স্বরূপ। সুভার কথা ছিল না, অর্থাৎ সে যেহেতু বোবা ছিল তার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট দুটি বড় বড় দুটি কালো চোখ ছিল, অর্থাৎ সুদীর্ঘ পাতা মানে চোখের পাতা বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল তাহার, এবং তাহার অষ্টাদর ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। অর্থাৎ তার যে অষ্টাদর উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট অষ্টাদর, ঠিক আছে, এটা কি ভাবের লেশ মাত্র কাঁপিয়া উঠিত সে যখন বুঝিত। কথাই আমরা অর্থাৎ আমরা যখন কথা বলি যেভাবে প্রকাশ করি সেটা আমাদেরকে অর্থাৎ আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় করি। তুমি যে কথা বলছো আমরা যে কথা বলতে পারতেছি এটা কি আমাদের নিজের চেষ্টায় বলতে হচ্ছে না, আমি যদি ইচ্ছা করি তাহলে আমি কথা বলতেছি। কতকটা তর্জমা করার মতো অর্থাৎ কতকটা অনুবাদ করার মতো। সকল সময় ঠিক হয় না, তো সকল সময় সব কথা ঠিক হয় অবশ্যই হয় না। ক্ষমতার অভাবে মানে বলতে না পারার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না, অর্থাৎ কালো যে চোখ এটাকে কোনো কিছু অনুবাদ করতে হয় না। মন আপনি তাহারই উপর ছাপালে যা হয় সেটি চোখের উপর মানে প্রভাব ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, আবার কখনো ম্লান ভাবে নিভিয়া আসে, অর্থাৎ কখনো কষ্ট লাগে, কখনো হাসি আসে, মানে ভালো লাগে না এরকম। কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ ভাবে চাহিয়া থাকে, মানে যেরকম সূর্য নেমে যায় বা অস্ত যায় সেরকম ভাবে চাহিয়া থাকে। কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার
অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শীয় গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো। যাদের কথা নেই তাদের যে চোখের ভাষা, মুখের ভাব, এটাকে স্বচ্ছ আকাশের মতো উদাস্ত এবং ছায়া লোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মুহূর্ত আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন মানে তাহার যে এরকম বাক্যহীন মানুষ, তার যে ভাব এরকম দেখে সাধারণ না যারা কথা বলতে পারতো তারা বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহাদের সঙ্গে খেলা করিত না, মানে তার সঙ্গে খেলা করতো না। সে নির্জন মানে একাকী, দ্বীপ প্রহরে অর্থাৎ দুপুরের সময়, দ্বীপ্রহরের মতো শব্দহীন, অর্থাৎ দুপুরের সময় যেরকম সবাই খেয়ে দেয় একটা ঘুম দেয়, সবাই ব্যস্ততাহীন হয়ে যায়, সেরকম শব্দহীন, সঙ্গীহীন, কোনো সঙ্গী নেই। গ্রামের নাম চণ্ডীপুর। তাহলে আমরা জানলাম সুভাদের গ্রামের নাম কি? গ্রামের নাম তাদের চণ্ডীপুর। তাহলে আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে সুভাদের গ্রামের নাম কি, তাহলে আমরা দেব গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নহে। অর্থাৎ এখানে একটা উপমা দিয়ে বোঝাচ্ছে যে গৃহস্থের মেয়েটি যেমন বহুদূর পর্যন্ত তার যেরকম ফেমাস না বা যেরকম সে পপুলার একজন পার্সন না, সেরকম ও বেশি দূর যায়নি, অর্থাৎ তার পরিধিও কম। নিরলসা তন্মী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামে। অর্থাৎ ধরো এটা একটা নদী, এদিকে একটা গ্রাম, এদিকে একটা গ্রাম, এরকম দুই গ্রামের মধ্যে একটা সংযোগ, মানে সকলেরই কি একটা সংযোগ রক্ষা করে, তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় অর্থাৎ দুই ধারে গ্রাম মানুষ আছে এবং তরুচ্ছায়াঘন উচ্চ তট নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্ম বিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। মানে এরকম একটা অবস্থা বর্ণনা করিয়াছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে, মানে নদীর উপরে বাণীকণ্ঠের ঘর অর্থাৎ সুভাদের ঘর। তাহার বাখারির বেড়া, আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে, মানে নৌকা দিয়ে যারা যায় তাদের দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই এই নদী তীরে আসিয়া বসে। মানে বোবা মেয়েটি অর্থাৎ সুভাদের কিন্তু বাড়ির অবস্থা ভালো ছিল। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, মানে প্রকৃতিও তো নিস্তব্ধ, তাহার ভাষার অভাব সে পূরণ করিয়া দেয়। যেন তাহার হইয়া কথা কয়। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তারপরে তরুর মর্মর সমস্ত মিশায়ে চারিদিকে চলাফেরা, আন্দোলন কম্পনের সহিত এক লইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়ে। মানে সে যখন আসে এরকম পাখির ডাক ইত্যাদি এগুলা শোনে, কোলাহল, তো তার তখন মানে চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে এসে ভাঙিয়া ভাঙিয়া পড়ে, মানে বলতে চায় কিন্তু বলতে পারে না। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট সুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লিপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি, সঙ্গীত ক্রোধ এবং দীর্ঘ নিঃশ্বাস, এগুলোই বোবার ভাষা। ঠিক আছে। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইতো, গৃহস্থেরা ঘুমাইতো, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ, মানে মধ্যাহ্নে অর্থাৎ দুপুরের খাওয়ার যে পরের যে সময়টা সেরকম এরকম থাকতো যে গৃহস্থেরা ঘুমাইতো। স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, অর্থাৎ নিস্তব্ধ হয়ে থাকিত। তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং বোবা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত। একজন সুবিস্তৃত রোদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়, অর্থাৎ একজন রোদ্রে বসে থাকতো, মানে কি যেই পরিবেশটা সেটা রোদে থাকতো, আর সে কি করতো একটা গাছের ছায়ায় বসে থাকতো। দুইজনই বোবা, এরও কোনো ভাষা নেই ওরও কোনো ভাষা নেই। তারপরে যেটা দেখব, সুভার যে গুটি কতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নয়। গোয়াল ঘরে দুটি গাভী ছিল, তাহাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনোই শুনে নাই, অর্থাৎ সে তো বোবা, সে শুনবে না, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, অর্থাৎ তার কথা ছিল না কিন্তু তার কথাহীন একটা করুণ সুর ছিল। তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত, কারণ তারাও তো ভাষাতে কথা বলতে পারতো না।
শুভা কখনো তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে অর্থাৎ কখন বকছে, কখন মিনতি করছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝত। তারপরে কি আছে, শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বাশীর গিয়া অর্থাৎ সর্বাশীর গলা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনারও গণ্ডদেশ ঘষিয়া এবং পাঙ্গলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়াল ঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন শেষ অসময়ে তাহার এই মুখবন্ধু অর্থাৎ বোবা দুই বন্ধুটির কাছে আসিত। তাহার সহিষ্ণু পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্ম বেদনা যেন বুঝিতে পারিত এবং গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহারা বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে যে তাহারা যেন বুঝতে পারতো যে সে এখন কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, জন্য তারা এসে তাকে সান্ত্বনা দিত। ইহারা ছাড়াও ছাগল এবং বিড়াল শাবকও ছিল, অর্থাৎ এই দুইটা প্রাণীও ছিল। কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমকক্ষ মৈত্রী মানে এত বন্ধুত্ব ছিল না, তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য, কিন্তু তারপরেও তারা অনেক আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে মানে কোনো সংকোচ ছাড়াই অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত এবং শুভা তখন তাহার গ্রীবায় ও পৃষ্ঠে কোমল অঙ্গুলি মানে হাত বুলাইলে তাহার নিদ্রা কর্ষণ অর্থাৎ তার ঘুমে বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। উন্নত শ্রেণীর জীবের মানে উন্নত শ্রেণী অর্থাৎ মানুষের মধ্যে শুভার আরো একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকাটি কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন। অর্থাৎ তাহার সঙ্গে যে তার কেমন সম্পর্ক ছিল এটা একটু নির্ণয় করা কঠিন হয়ে যায়, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। এতক্ষণ যারা আমাদের ছিল তাদের মধ্যেও ভাষা ছিল না, ওনার মধ্যেও ভাষা ছিল না, কিন্তু এর ভাষা আছে। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। প্রতাপ এই গল্পের কিন্তু একটা মেইন ক্যারেক্টার শুভার মতো। লোকটি নিতান্ত অকর্ম মানে তার কোনো কাজকর্ম নেই, সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিয়া যত্ন করিবে বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছে, মানে সে যে কোনো সংসারের উন্নতি করবে না, সে একটা অকর্মণ্য, তার বাপ মা সেটা বুঝে গিয়েছে অনেক চেষ্টা করার পরে। অকর্মণ্য লোকের একটি সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহার উপর বিরক্ত, মানে আত্মীয় লোকেরা তারা কিছু করতে পারতেছে না, এই জন্য আত্মীয় লোকেরা তাদের উপর বিরক্ত থাকলেও কিন্তু প্রায় তারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ যেমন শুভার মতো নিঃসংকোচ কোনো বন্ধু নেই, আবার যাদের সাথে অনেক দূরের সম্পর্ক তাদের আবার প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে অর্থাৎ কাজে আবদ্ধ না থাকাতে সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। শহরে যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দুই চারটি অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন। কাজে কর্মে আমাদের অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। অর্থাৎ এখানে বলছে কাজে কর্মে আমোদে আহ্লাদে যাদের একটা লোক কম পড়লে তাদেরকে সেখানে নেওয়া যায়। তারপর কি আছে, প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। তাহলে প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাতে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে অর্থাৎ দুপুরের পরে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে যুক্ত থাকা যেত, আর এই উপলক্ষে সুভার সহিত অর্থাৎ সুভার সাথে তার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজে নিযুক্ত থাকে একটা সঙ্গী পাইলে কি প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্ম বুঝিত। এই জন্য সকালেই সুভাকে কি বলতো? সুভা বলিত, কিন্তু প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে কি বলিত? সু বলিত। অর্থাৎ সুভাষিনী থেকে সুভা, তারপরে সু। সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ কি করতো? অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, যেটা সুভা নিজের হাতে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিত, অর্থাৎ প্রতাপকে একটা সাহায্য করতে তার ইচ্ছা করতো। একটা কোনো কাজে লাগিতে কোনোমতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে, কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত তাই তো, আমাদের সুভীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না, মানে সুভাতে এরকম একটা মেয়ে, কিন্তু এর যে এত ক্ষমতা এ তো আমরা জানতাম না। মনে করো শুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে কি করতো? উঠে আসতো। একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যেত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া কি করতো? জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত ঘরের গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা।
তাই কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়। কিন্তু তবুও প্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। অর্থাৎ এরকম ঘটনা কি ঘটতে পারতো না? অবশ্যই ঘটতে পারতো, কিন্তু তারপরেও সে বাণীকণ্ঠের ঘরে জন্মিয়েছে। এটাই ভাগ্য তার বোঝাতে চেয়েছে। সুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে। অর্থাৎ তার বয়স বাড়ানোর সাথে সাথে সে নিজেকে আপনি অনুভব করতে পারছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে, অর্থাৎ আলো সূর্য না সরি চাঁদ যখন থাকে, তো তখন কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনিবার্জনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না যে কি হয়ে গেল। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলে, মানে সে শোয়ার ঘরের দরজা খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়িয়ার দিকে চাহিয়া দেখিল পূর্ণিমা প্রকৃতিও সুভার মতো একাকিনী। মানে সবাই ঘুমাইয়া আছে তখন, আর সবাই যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতা একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়া ধমথম করিতেছে, একটি কথা কইতে পারিতেছে না। মানে সে বলতে চাচ্ছে কিন্তু পারছে না, তার মনের ভাব উথাল পাথাল করছে। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা করিতে আরম্ভ করেছেন, এমনকি এক ঘরে করিবে এমনও জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রুর অভাব ছিল না। স্ত্রী পুত্রের বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মধ্যে বাণী বিদেশে গেল, অবশেষে ফিরে আসিয়া বলল, চলো কলিকাতায় যাই। কলকাতায় যাওয়ার পরে কি হলো, বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার যে সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল। মানে সুভার অনেক কষ্ট লাগলো, সে এত পরিচিত গ্রাম ছেড়ে সে এখন যাবে কোথায়? সে এখন চলে যাবে বিদেশে। এটা শুনে সুভার কিন্তু খারাপ লাগলো। তারপরে কি আছে, একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মার সঙ্গে ফিরিত ডাগর, অর্থাৎ সঙ্গে ফিরিত, মানে তাহার সাথে সাথে থাকতো এবং ডাগর চক্ষু মিলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না। ইতোমধ্যে একটি অপরাহ্নে ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া বলল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই নাকি বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ দিল। অর্থাৎ তার বরের জন্যই যাচ্ছিল তারা। মর্মবিদ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম। সুভা তেমনি প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। অর্থাৎ বাণীকণ্ঠ কি নিজের শয়নগৃহ থেকে উঠে তামাক খাচ্ছিল। সুভা তাহার পায়ের কাছে বসে তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়ে তার বাবা বাণীকণ্ঠ কি অশ্রু গড়াইয়া পড়িল কপলে, মানে শুষ্ক কপলে, মানে গালে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে, অর্থাৎ বাল্য সখী যে সেই গরু গাভী এগুলার কাছ থেকে বিদায় নিতে গেল। তারপরে কি করলো, তাহাদের মুখের দিকে চাইল, দুই নেত্র পল্লব হইতে টপ টপ করিয়া, মানে চোখ দিয়ে টপ টপ করিয়া জল পড়িল, পানি পড়লো সরি। সেদিন শুল্কা দ্বাদশীয় রাত্রি। সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চির নদী তটে সজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ, অর্থাৎ নীরবতার মধ্যে মানব মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরে রাখো। মানে সে যাবে না, এরকম একটা ভাব করছে। তারপরে কি, এটা সংক্ষেপিত। তারপরে এখানে যদি আমরা আমাদের গল্পটা পড়া শেষ, পাঠ পরিচিতিতে কি বলা হয়েছে, সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের দৃষ্ট হৃদয় নিংড়ানো ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। সুভা কথা বলতে পারে না, মা মনে করে এ তার নিয়তির দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন আর কেউ তাকে মিশতে চায় না এবং খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে, যার কথা বলতে পারে না সেই পোষা প্রাণীগুলো কাছে সে মুখর, মানে সে অনেক পরিচিত তাদের কাছে। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে প্রায় মুক্তির সনদ। সুভা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মন ও চিন্তা, আবেগ ও অনুভূতির সূক্ষ্মতর দিকগুলো উপস্থাপন করেছেন। বিশেষ করে চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মনোজাত সকলের প্রতি মমত্ব দৃষ্টিভঙ্গি প্রস্তুতে সহায়তা করে এ গল্প।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।